নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপডেট মিত্র অনুরাগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমরা সরকারি নিয়ম, সরকারি প্রকল্প, ফর্ম ফিল আপ, চাকরি, স্কলারশিপ, সাধারণ মানুষের কাজে লাগে এমন গুরুত্বপূর্ণ আপডেট সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরি। আর আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএ নিয়ে পশ্চিমবঙ্গে এসছে বড় আপডেট। নতুন নিয়মে নির্দিষ্ট ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কালেক্টর বা জেলা শাসকের হাতে সিএর আবেদন প্রক্রিয়ার আরও গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। আর 21শে আগস্ট শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের 8জন ডিস্ট্রিক্ট কালেক্টরকে সিএর অধীনে যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 8জন ডিএম কারা? তারা ঠিক কী ক্ষমতা পেলেন? কারা সিএর অধীনে আবেদন করতে পারবেন? আবেদন করার পর কিভাবে ভেরিফিকেশন হবে? আর সবশেষে কিভাবে নাগরিকত্বের সার্টিফিকেট পাওয়া যাবে? আজকের ভিডিওতে পুরো বিষয়টা একদম সহজ ভাষায় শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো প্রথমেই সহজভাবে বুঝে নিন নতুন পরিবর্তনটা আসলে কি এসছে। 19শে আগস্ট 2026 তারিখে কেন্দ্রের পক্ষ থেকে সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করা হয়েছে। এই নতুন নিয়মে নির্দিষ্ট কিছু জুরিসডিকশনের ডিস্ট্রিক্ট কালেক্টরকে সিএর আবেদন সংক্রান্ত কম্পিটেন্ট অথরিটি করা হয়েছে। অর্থাৎ আগে যে প্রক্রিয়ায় বিভিন্ন কমিটি এবং অন্যান্য স্তরের মাধ্যমে আবেদন যাচাই ও প্রসেসিং করা হতো, নির্দিষ্ট ক্ষেত্রে এখন ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিএম আরও সরাসরি ভূমিকা পালন করবেন। এই নতুন ব্যবস্থার আওতায় পশ্চিমবঙ্গ রয়েছে। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়টিতে। পশ্চিমবঙ্গের 8জন ডিএম। 21শে আগস্ট শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পশ্চিমবঙ্গের 8জন ডিস্ট্রিক্ট কালেক্টরকে সিএর অধীনে যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ বিষয়টি শুধু কাগজপত্র দেখে দেওয়া বা আবেদন গ্রহণ করার মধ্যে সীমাবদ্ধ নয়। যোগ্যতা এবং প্রয়োজনীয় যাচাই বাছাই সম্পন্ন হওয়ার পর নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াতেও ডিস্ট্রিক্ট কালেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, সরকারি নতুন রুলসে পশ্চিমবঙ্গের ওই 8টি জেলার নাম আলাদা করে তালিকা আকারে প্রকাশ করা হয়েছে এমন কোনো তথ্য আমরা নিশ্চিতভাবে এখনো পাইনি। তাই কোনো নির্দিষ্ট 8টি জেলার নাম অনুমান করে বলা ঠিক হবে না। সরকারি তালিকা প্রকাশ হলে সেই অনুযায়ী অবশ্যই আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন ব্যবস্থায় ডিএম বা ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক কী করতে পারবেন? তো সহজ করে বললে পুরো প্রক্রিয়াটা আপনি এভাবে মনে রাখতে পারেন। প্রথমে আবেদন, তারপর নথি যাচাই, তারপর যোগ্যতা যাচাই, প্রয়োজন হলে ইনকোয়ারি, এরপর ওথ এবং সবশেষে ফাইনাল ডিসিশন। অর্থাৎ একজন আবেদনকারী সিএর অধীনে আবেদন করার পর তার জমা দেওয়া যে তথ্য রয়েছে এবং ডকুমেন্ট, তার যাচাই বাছাই করা হবে। প্রয়োজনে আরও ইনকোয়ারি করা হতে পারে। আবেদনকারী আইনের সমস্ত শর্ত পূরণ করছেন কিনা তাও যাচাই করা হবে। এরপর প্রয়োজনে আনুগত্যের শপথ নেওয়া হবে এবং সব কিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট কালেক্টর নাগরিকত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাই সহজ কথায়, ডিএম এর ভূমিকা এখন শুধু ভেরিফিকেশন পর্যন্ত নয়, যোগ্য আবেদনকারীর ক্ষেত্রে সিটিজেনশিপ গ্রান্ট করার ক্ষেত্রেও তার ক্ষমতা রয়েছে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা সিএর অধীনে আবেদন করতে পারবেন? এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না। সিএর এই বিশেষ ব্যবস্থার অধীনে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের নির্দিষ্ট ব্যক্তিরা সিএর অধীনে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, আবেদনকারীকে 31 ডিসেম্বর 2014 অথবা তার আগে ভারতে প্রবেশ করতে হবে। এছাড়াও আইনে নির্ধারিত অন্যান্য এলিজিবিলিটি এবং শর্ত পূরণ করতে হবে। তাই শুধু বাংলাদেশ থেকে ভারতে এলেই সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে এমনটা একেবারেই নয়। দেশ, সম্প্রদায়, ভারতে প্রবেশের তারিখ এবং অন্যান্য আইনি শর্ত সবকিছুই গুরুত্বপূর্ণ। এবার জানুন সিএর অধীনে আবেদন করবেন কিভাবে। তা আবেদন করার জন্য রয়েছে সরকারের ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল। প্রথমে ওই সরকারি পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের তথ্য দিয়ে নির্দিষ্ট সিএ অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। নির্ধারিত অ্যাপ্লিকেশন ফি থাকলে সেটি জমা দিতে হবে। সব তথ্য ঠিকভাবে দেওয়ার পর অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আবেদন জমা হলে একটি ইলেকট্রনিক অ্যাকনোলেজমেন্ট পাওয়া যায়। অর্থাৎ পুরো প্রক্রিয়ার প্রথম ধাপ হলো অনলাইন অ্যাপ্লিকেশন, তারপর শুরু হবে মূল যাচাই বাছাই প্রক্রিয়া। এবার আসি ভেরিফিকেশন প্রসেসে। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করলেই নাগরিকত্ব নিশ্চিত হয়ে যাবে না। প্রথমে আপনার জমা দেওয়া ডকুমেন্টস এবং তথ্য যাচাই করা হবে। আপনি সিএ এর এলিজিবিলিটি পূরণ করছেন কিনা সেটা দেখা হবে। প্রয়োজনে আপনার বিষয়ে আরও ইনকোয়ারি বা ভেরিফিকেশন করা হতে পারে। অর্থাৎ
আপনার অ্যাপ্লিকেশনের তথ্য এবং সাপোর্টিং ডকুমেন্টসের সঙ্গে বাস্তব তথ্য মিলছে কিনা সেটাই মূল বিষয়। এবং নতুন ব্যবস্থায় নির্দিষ্ট জুরিসডিকশনের ক্ষেত্রে এই প্রসেসিংয়ের কম্পিটেন্ট অথরিটি হলেন ডিস্ট্রিক্ট কালেক্টর। এখানে আরেকটি বিষয় মনে রাখবেন, শুধু অনলাইন অ্যাপ্লিকেশন করলেই আপনার সমস্ত কাজ শেষ হয়ে যাচ্ছে না। প্রয়োজনীয় ক্ষেত্রে আপনাকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশনের জন্য উপস্থিত হতে হবে। এছাড়াও নাগরিকত্ব দেওয়ার আগে শপথ পাঠ করানো, ভারতের সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নেওয়ার বিষয়ও রয়েছে। যথেষ্ট সুযোগ দেওয়ার পরও আবেদনকারী যদি প্রয়োজনীয় ব্যক্তিগত উপস্থিতি, অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয় ফর্মালিটিস বা ওথ সম্পন্ন না করেন, তাহলে আবেদন নিয়ে অ্যাডভার্স ডিসিশন বা রিজেকশন হতে পারে। তাই আবেদন করার পর সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে যদি কোনো ভেরিফিকেশন বা উপস্থিতির নির্দেশ আসে, সেটি গুরুত্ব দিয়ে অনুসরণ করতে হবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা আগে থেকেই সিএর অধীনে আবেদন করে রেখেছেন এবং তাদের অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং রয়েছে বা ভেরিফিকেশন হয়নি বা হিয়ারিং হয়নি, তাদের কি হবে? তো নতুন ব্যবস্থায় নির্দিষ্ট জুরিসডিকশনের পেন্ডিং অ্যাপ্লিকেশন ও সংশ্লিষ্ট কালেক্টরের কাছে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আগে আবেদন করে যারা অপেক্ষা করছেন, তাদের অ্যাপ্লিকেশনও নতুন কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টরের অধীনে প্রসেসিং হতে পারে। তাই পুরনো আবেদনকারীর ক্ষেত্রেও এই নতুন পরিবর্তন গুরুত্বপূর্ণ। এখন পুরো বিষয়টা একবার খুব সহজভাবে বুঝে নিন। আপনি যদি সিএর যোগ্য হন, প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, এরপর দেখা হবে আপনার এলিজিবিলিটি ঠিক আছে কিনা, প্রয়োজনে হবে ফার্দার ইনকোয়ারি বা ভেরিফিকেশন, তারপর প্রয়োজনীয় শপথ বাক্য বা শপথ পাঠ সম্পন্ন হবে এবং সবকিছু আইন অনুযায়ী ঠিক থাকলে সংশ্লিষ্ট কম্পিটেন্ট অথরিটি সিটিজেনশিপ গ্রান্ট করার সিদ্ধান্ত নিতে পারবেন। সিএ এর এলিজিবিলিটি খুব নির্দিষ্ট, তাই কোনো ব্যক্তি যদি আপনাকে বলেন সিএ তে সবাই নাগরিকত্ব পাবে অথবা ডিএম অফিসে টাকা দিলেই সার্টিফিকেট হয়ে যাবে, তাহলে সেই ধরনের দালালের কথায় একদম বিশ্বাস করবেন না। কোনো দালালকে টাকা দিয়ে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করবেন না। শুধুমাত্র সরকারি ইন্ডিয়ান সিটিজেনশিপ বা অনলাইন যে পোর্টাল রয়েছে, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনাই অনুসরণ করবেন। তো বন্ধুরা, সিএ নিয়ে নতুন এই পরিবর্তন এবং ডিএমদের নতুন ক্ষমতার বিষয়টি আশা করছি এবার আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আপনার পরিচিত কেউ যদি সিএ এর অধীনে আবেদন করে থাকেন বা এই বিষয়ে তথ্য জানতে চান, তাহলে ভিডিওটি তার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপডেট মিত্র অনুরাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ সরকারি নিয়ম এবং সাধারণ মানুষের কাজে লাগে এমন গুরুত্বপূর্ণ আপডেট আমরা সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকের ভিডিওতে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ আপডেটে।